আজকে আমি আলোচনা করব আপনারা যারা রসায়ন নন মেজর 1 কোর্সে আছেন তাদের প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ের নামটা ছিল আমাদের মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি। তো আমি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এর উপর আমরা একটা ক্লাস নিয়েছি। তো এইটাই আমাদের হয়তো শেষ ক্লাস এই চ্যাপ্টারের উপরে। আপনারা জানেন যে এই প্রথম অধ্যায়ে আসলে মূলত বর্ণনামূলক প্রশ্নই বেশি, এবং আমি যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সবগুলাই কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, সো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা আসলে ক্লাসটা করে ফেলি। তো আমি বোর্ডে যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব একটু লিখে রাখছি। যেমন আমাদের আজকের টপিকটার নাম মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি, চ্যাপ্টারের নাম। এখন আমি বুলের উৎসগুলো কি কি, মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্যসমূহ কি কি, তারপরে মাপনের যথার্থতা কি, তারপরে নির্ধারণযোগ্য ও অনির্ধারণযোগ্য বুলের মধ্যে পার্থক্য কি, টি টেস্ট পরীক্ষা কি, বিকারক হতে উদ্ভূত ভুল কি, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। তো আমরা একটা বর্ণনামূলক প্রশ্ন বা পার্থক্য আমি লিখে রাখছিলাম বোর্ডের মধ্যে। মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্য বা মাপনের নির্ভুলতা এবং সূক্ষ্মতা, ঘটনাটা আমরা একটু বানানটা একটু খেয়াল করবেন, নির্ভুলতা আর সূক্ষ্মতা। তা আমরা জানি যেটা ভুল হবে না, যতটুকু পারা যায় নির্ভুল করা। আর সূক্ষ্মতা হলো আমি একটা নির্দিষ্ট এক্সপেরিমেন্ট করতে যাব, আমরা যারা প্র্যাকটিক্যাল করছি, ওই যে ট্রাইট্রেশন দেখবেন একই পার্টকে আমরা বারবার নিছি, নিয়ে আবার ইউজ করছি, তো এই যে একই জিনিস বারবার করব সেটাই আসলে সূক্ষ্মতা, বেসিকটা আসলে এই জায়গাতেই। এখন চলেন যে নির্ভুলতা জিনিসটা আসলে কি, আমি নির্ভুলতা এবং সূক্ষ্মতার মধ্যে পার্থক্য সমূহ আমি এখানে 4টা পার্থক্য দিছি, আমাদের এইগুলো দিলে আসলে হয়ে যাবে। যদিও এই প্রশ্নগুলো একটু বর্ণনামূলক বা রিডিং টাইপের, আপনারাই পড়তে হবে, তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি আর কি। দেখেন নির্ভুলতা জিনিসটা আসলে কি, কোনো বস্তুর পরীক্ষার কোনো পরিমাপনের সঙ্গে তার সত্যিকার মানের সমতাকে, কোনো পরিমাপনের সঙ্গে, আপনি একটু খেয়াল করেন, কোনো পরিমাপনের সঙ্গে আমি একটা বস্তুর পরিমাপ করছি, তার সঙ্গে সত্যিকার মানের যে সমতাকে আসলে কি বলা হয়, নির্ভুলতা বলে। অর্থাৎ আমি একটা জিনিস পরিমাপ করতে চাচ্ছি, আর তার যে সত্যিকার মান এটা আমার জানা আছে, ওই সত্যিকার মানের সমতাকে আসলে কি বলা হয়, নির্ভুলতা বলে। এখন আসেন সূক্ষ্মতা। সূক্ষ্মতা জিনিসটা আসলে আমি একটা জিনিসকেই বারবার করব, কইরা তার যেমন যে প্র্যাকটিক্যাল আমি বলছিলাম টাইট্রেশনে যে আমরা করি একাধিকবার করে, এটার কোনো নির্দিষ্ট শর্ত বা পদ্ধতিকে কোনো নমুনার বারবার বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত মান সমূহের সমতাকে কি বলা হয়, যথার্থতা বলে। অর্থাৎ একটা জিনিসকে আমি বারবার করব আর তার যে সমতা পাওয়া যাবে সেটাই আসলে যথার্থতা বা সূক্ষ্মতা। এখন আসেন নির্ভুলতাকে পরম ভুল দ্বারা পরিমাপ করা যায়। নির্ভুলতাকে কি দ্বারা, পরম ভুল দ্বারা পরিমাপ করা যায়। আপনার নির্ভুলতাকে আপনি পরিমাপ করতে পারেন কি দিয়ে, পরম ভুল দ্বারা। আর যথার্থতা পরিমাপ করা যায় প্রমাণ বিচ্যুতি দ্বারা। ইয়েস, আমরা প্রমাণ বিচ্যুতি প্রথম ক্লাসে পড়ছিলাম। তাইলে কি বুঝলাম, নির্ভুলতাকে পরম ভুল দ্বারা পরিমাপ করা যাবে আর যথার্থতাকে প্রমাণ বিচ্যুতি দ্বারা। এখন এই প্রমাণ বিচ্যুতি যত কম হবে নির্ভুলতা তত বেশি হবে। তো প্রমাণ বিচ্যুতি যত কম হবে, আমার বিচ্যুতি যত কম ঘটবে, নির্ভুলতা বা সূক্ষ্মতা তত বেশি হবে। এখন আসেন মাপনে নির্ভুল হলে তার যথার্থতা সঠিক হয়। বিষয়টা বুঝেন, মাপন যদি আমার নির্ভুল হয় তাহলে তার যথার্থতা সঠিক হবে। অর্থাৎ এই অংশটা যদি আমার নির্ভুল হয় তাহলে যথার্থতা সঠিক হবে, কিন্তু মাপনের যদি সূক্ষ্মতা বা যথার্থতা ঠিক থাকে তবে নির্ভুলতা সঠিক নাও হতে পারে। নির্ভুলতা মানের সঠিকতা প্রকাশ করে আর সূক্ষ্মতা পরীক্ষালব্ধ মানগুলোর অনুরূপ তা প্রকাশ করে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন বা একটু মুখস্থই করে নেবেন আর কি। যাই হোক, তাইলে আমরা এই প্রশ্নের উত্তরটা পারবো যে মাপনের নির্ভুলতা সূক্ষ্মতার মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, ভুলের উৎসগুলো কি কি। আসলে এই ভুলের উৎস 4টাকে আমরা আসলে ভুলের উৎস ধরি। এদের মধ্যে আছে আমাদের যান্ত্রিক ভুল বা বিকারকজনিত ভুল, তাদের মধ্যে আছে পদ্ধতিগত ভুল, ব্যক্তিগত ভুল। তাইলে আমরা একটু ভুলের উৎসগুলো কি কি, তো ভুলের উৎস মূলত 4টাকে আমরা ধরি।
বা বুলের উৎস বা বুলের প্রকারভেদ হলো 4টা। আমরা যদি ইয়ে করি, তো বুলের উৎসগুলো কি কি? বুলের উৎসগুলো হলো, এক, আমরা আসলে প্রথম যেটাকে বলি যান্ত্রিক বুল বা বিকারকজনিত বুল। এটাকে আমরা কি বলি? যান্ত্রিক বুল বা বিকারকজনিত বুল। যান্ত্রিক বুল বা বিকারকজনিত বুল। বিকারকজনিত বুল আসলে ব্যাপারটা কি বলেন তো? আমি যদি কোনো যন্ত্র নিয়ে কাজ করি, অ্যাপারেটাস নিয়ে কাজ করি, তাইলে যে বুল হবে সেটা যান্ত্রিক বুল বা বিকারকজনিত। এখন আমি যদি কেমিক্যাল রিয়াকশন ঘটাই তখন তো আমাকে বিকারক ইউজ করতে হবে, তখন এইটা জনিত একটা বুল হইতে পারে। 2 নাম্বার পদ্ধতিগত বুল। পদ্ধতিগত বুল, তারপরে একটা আমরা দিতে পারি যুগধর্মী বা আনুপাতিক বুল। যুগধর্মী বা আনুপাতিক বুল। আনুপাতিক বুল, এই প্রশ্নটা আসে আপনাদের পরীক্ষায়। আসলে ব্যক্তিগত বুল, ব্যক্তিগত ত্রুটি বা ব্যক্তিগত বুল আমরা বলতে পারি। তাহলে বুলের উৎস আমরা কয়টা পেলাম? 4টা। যান্ত্রিক বুল বা বিকারকজনিত বুল, পদ্ধতিগত বুল, যুগধর্মী বুল বা আনুপাতিক বুল, আর ব্যক্তিগত বুল। তাহলে আমরা এই প্রশ্নটা আসলে পড়ে ফেলছি। এখন আসেন নির্ধারণযোগ্য বুল ও অনির্ধারণযোগ্য বুলের মধ্যে পার্থক্য। আপনারা জানেন যে এটা আসলে বর্ণনামূলক প্রশ্ন, আমি চাইলে বোর্ডে লিখে দিতে পারতাম। তা আমি আসলে আপনাদেরকে যে নোটটা দিব সেই নোটটা আমি একটু দেখাচ্ছি, যে নির্ধারণযোগ্য বুল এবং অনির্ধারণযোগ্য বুলের মধ্যে আমরা প্রথম ক্লাসেই এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম কিছুটা। তাহলে দেখেন যে নির্ধারণযোগ্য বুল এবং অনির্ধারণযোগ্য বুলে আমি যে নোটটা আমি আপনাদের দিব, নির্ধারণযোগ্য বুল ও অনির্ধারণযোগ্য বুলের মধ্যে পার্থক্য। তাহলে নির্ধারণযোগ্য বুল আসলে কি? একটু যত্ন সহকারে পর্যবেক্ষণ করলে যে বুল কম বেশি এড়ানো যায় বা পরিমাপ করা যায়, এগুলোকে নির্দিষ্ট বা নির্ধারণযোগ্য বা পদ্ধতিগত বা নির্ধারণযোগ্য বুল বলে। অনেক বিষয় বলছে যে একটু যত্ন সহকারে পর্যবেক্ষণ করলে যে বুল কম বেশি এড়ানো সম্ভব আর কি, অর্থাৎ আমরা এড়াইতে পারবো চাইলে, সতর্কতার সাথে করলে, সেটাই আসলে নির্ধারণযোগ্য বুল। অধিক যত্ন সহকারে একই দ্রব্য নিয়ে একই পদ্ধতি অনুসারে বারবার বিশ্লেষণ করলে যদি ফলাফলগুলো একই রকম না হয় তবে তাদেরকে অনির্ধারণযোগ্য বুল বলে। তা আমি এটাকে এড়াইতে পারবো, কিন্তু আসলে অনির্ধারণযোগ্য বুল যদি বারবার করার পরেও যদি কি হয়, যে একই দ্রব্য নিয়ে একই পদ্ধতি অনুসারে বারংবার বিশ্লেষণ করলে যদি ফলাফলগুলো একই রকম না হয় তবে তাদেরকে কি বলা হয়? অনির্ধারণযোগ্য বুল, অর্থাৎ আমরা অনিচ্ছাকৃত বুলও বলতে পারি। তারপরে দেখেন আছে এই ভুল সংগঠিত হওয়ার জন্য নির্দিষ্ট কারণ থাকে এবং এদের মান পজিটিভ বা নেগেটিভ হতে পারে। ঠিক পরেরটা, এই জাতীয় ভুল কখনো কিভাবে ঘটে তার উপযুক্ত কারণ খুঁজে পাওয়া যায় না। আপনারা এটা একটু রিডিং পড়লেই হবে। 3 নম্বর, এই প্রকার ভুল পর্যবেক্ষণ দ্বারা নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ সতর্ক হইলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জাতীয় ভ্রমের উপর পর্যবেক্ষণ কোনো নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ এগুলো আমাদের অজ্ঞাতসারী হয়ে যায়। আশা করি আপনারা এইগুলো একটু রিডিং পড়লেই পারবেন। তাইলে আমরা কি বুঝলাম? যে নির্ধারণযোগ্য ভুল ও অনির্ধারণযোগ্য ভুলের মধ্যে পার্থক্য সমূহ, এই বিষয়টা আমরা এই প্রশ্নটা আলোচনা করতে পারছি। তো নির্ধারণযোগ্য ভুল আমাদের এটা শেষ। ভুলের উৎসগুলো কি কি, মাপনের নির্ভুলতা সূক্ষ্মতার মধ্যে পার্থক্য, নির্ধারণযোগ্য ভুল এবং অনির্ধারণযোগ্য ভুলের মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমাদের বাকি আছে টি টেস্ট পরীক্ষা কি বা বিকারক হতে উদ্ভূত ভুল কি। পরীক্ষা বা টি টেস্ট পরীক্ষা আমরা অবলিক দিতে পারি আর কি, টি পরীক্ষা অথবা টি টেস্ট কি? যে পরীক্ষার মাধ্যমে কোনো নমুনার পরীক্ষালব্ধ কোনো গড় মানের সঙ্গে যে পরীক্ষার মাধ্যমে কোনো পরীক্ষালব্ধ গড় মানের সঙ্গে কোনো প্রমাণ মানের তুলনার মাধ্যমে 2 সেট উপাত্তের মাধ্যমে আমার আসলে কি পরীক্ষালব্ধ গড় মানের সঙ্গে প্রমাণ মানের তুলনার মাধ্যমে 2 সেট উপাত্তের গড় মানের মধ্যে যে পার্থক্য নিরূপণ করা যায় তাকে টি পরীক্ষা বা টি টেস্ট বলে। তা আসলে আমরা কি পেলাম? একটা হলো পরীক্ষালব্ধ কোনো গড় মানের সঙ্গে প্রমাণ মানের তুলনা, পরীক্ষালব্ধ কোনো গড় মানের সঙ্গে প্রমাণ মানের তুলনার মাধ্যমে 2 সেট উপাত্তের
গড় মানের মধ্যে যে পার্থক্য পাওয়া যায় বা নিরূপণ করা যায় তাকে আসলে কি বলা হয়? টি টেস্ট বা টি পরীক্ষা বলে। এখন আসেন বিকারক হতে ভুল। আমি তো বলছিলামই বিকারক আসলে কি, আমরা যখন লিকুইড কোনো কেমিক্যাল নেওয়া, যেমন আয়ন শনাক্তকরণে আমাদের ব্যবহার করা লাগে। আমি যদি বলতাম ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে অ্যামোনিয়াম অক্সালাইড ইউজ করা লাগে, সোডিয়াম আয়ন শনাক্ত পটাশিয়াম পাইরোইন্টারমিনেট ব্যবহার করা লাগে। তো এই যে আমি লিকুইডগুলো ব্যবহার করব, তাইলে বিকারক হতে উদ্ভূত ভুল মানে কি? কোনো বিকারকের মাত্রিক বিশ্লেষণে করার সময় বিকারক যদি অবিশুদ্ধ থাকে অথবা বিকারক যদি ভেজাল থাকে, তাইলে আসলে আমাদের কি হবে? হিসাব ভেজাল মিশে থাকলে হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একে বিকারক হতে ভুল বলে। এখন আসেন স্যার আমাদের এই কোয়েকশনটা আসলে মাপনের যথার্থতা কি? অলরেডি আমরা এটা সংজ্ঞা যে ইয়ের মধ্যে যথার্থতা বা সূক্ষ্মতা। মাপনের যথার্থতা সম্পর্কে প্রমাণ বিচ্যুতি উত্তম পরিবাহক। আসলে এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে আপেক্ষিক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতির মধ্যে, মানে প্রশ্নটা আপনি বুঝলেন যে মাপনের যথার্থতার ক্ষেত্রে বা সূক্ষ্মতার ক্ষেত্রে, মাপনের যথার্থতা বা সূক্ষ্মতার ক্ষেত্রে আপেক্ষিক বিচ্যুতি না প্রমাণ বিচ্যুতি কোনটা বেশি উত্তম পরিবাহক? উত্তম পরিবাহক। আপনি আমার কথাটা বুঝেন যে মাপনের সূক্ষ্মতা বা যথার্থতার ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে প্রমাণ বিচ্যুতি উত্তম পরিবাহক ব্যাখ্যা করো। এটা এইভাবে তারা প্রশ্ন দিতে পারে যে মাপনের সূক্ষ্মতা বা যথার্থতার ক্ষেত্রে প্রমাণ বিচ্যুতি আপেক্ষিক বিচ্যুতির মধ্যে কোনটি উত্তম পরিবাহক? তাই আসলে আমাদের উত্তর হলো প্রমাণ বিচ্যুতি উত্তম পরিবাহক। কারণ আমরা একটু আগে পড়ছিলাম যে প্রমাণ বিচ্যুতি যত কম হবে যথার্থতা তত বেশি হবে। তাইলে আমি প্রথম ক্লাসে আপনাদের ওই যে প্রমাণ বিচ্যুতি এবং আপেক্ষিক বিচ্যুতির সংজ্ঞা দিয়েছিলাম। তাইলে আমি এই প্রশ্ন উত্তরটার ক্ষেত্রে আসলে আমি কি করব? আমি একটু বলি যে প্রমাণ বিচ্যুতি এবং আপেক্ষিক বিচ্যুতির সংজ্ঞাটা দিবেন। এই প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমি প্রথমে প্রমাণ বিচ্যুতির সংজ্ঞা দিবেন, প্রমাণ বিচ্যুতির সংজ্ঞা, এবং পরে আবার আপেক্ষিক বিচ্যুতির সংজ্ঞা দিলেন। আমি প্রথম ক্লাসে এগুলো পড়াইছি। আপেক্ষিক বিচ্যুতির সংজ্ঞা দিলেন, দিয়ে এখন বলবেন যে যথার্থতা পরিমাপের ক্ষেত্রে প্রমাণ বিচ্যুতিটা আসলে কি বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা দুইটা লাইন আসলে লিখব যে আপেক্ষিক বিচ্যুতি এবং প্রমাণ বিচ্যুতির মধ্যে, প্রমাণ বিচ্যুতি আমরা জানি প্রমাণ বিচ্যুতির মান যত কম হয় কোনো কিছুর পরিমাপনের নির্ভুলতা তত কি হয়? বেশি হয়। আমি আপনাদের যে নোটটা দিব, আপনি এই প্রশ্ন উত্তরে যে প্রমাণ বিচ্যুতি আপেক্ষিক বিচ্যুতি অপেক্ষা সূক্ষ্মতা সম্পর্কে উন্নতর পরিমাপ প্রদান করে, একই জিনিস আসলে। এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে তারা। তারপরে প্রমাণ বিচ্যুতির সংজ্ঞা দিলেন, একটা এক্সাম্পল দিলেন, আপেক্ষিক বিচ্যুতির সংজ্ঞা দিলেন, দিয়ে নিচে যে দুইটা লাইন লেখলেন সেটাই আসলে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের ক্ষেত্রে। যে দেখেন, আপেক্ষিক বিচ্যুতি অপেক্ষা প্রমাণ বিচ্যুতি অধিকতর নির্ভরযোগ্য, কারণ কোনো পরিমাপসমূহের সূক্ষ্মতার পরিমাপক হিসেবে প্রমাণ বিচ্যুতি অধিক ব্যবহৃত হয়। প্রমাণ বিচ্যুতি যত কম হবে মাপন তত সূক্ষ্ম, অর্থাৎ যথার্থতা তত কি হবে? বেশি হবে। এই বিষয়টা আমরা একটু আগে এই যে পার্থক্যের মধ্যে পড়ছিলাম যে মাপনের নির্ভুলতা সূক্ষ্মতার মধ্যে, সেখানে আমরা বুঝাইছিলাম যে আসলে প্রমাণ বিচ্যুতিটার উপরেই আসলে যথার্থতা বা সূক্ষ্মতা নির্ভর করে। তো স্যার আসলে এটা একটা বর্ণনামূলক চ্যাপ্টার, এটা আপনাদের একটু পড়তে হবে। আশা করি আপনারা এই পর্যন্ত যতগুলো ক্লাস হইলে বুঝতে পারছেন। এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তবে আপনারা দেখবেন বিভিন্ন সালে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন এক দুইটা এই চ্যাপ্টার থেকে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে।